বিশেষ বিজ্ঞপ্তি, আসল একেজি ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার কিনুন। অসাধু ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন। ডক্টর প্লাস, 65/2 MB রোড, কলকাতা 51। ডক্টর প্লাসের স্যানিটাইজার কেনার সময় এই ঠিকানাটি দেখে কিনুন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার, করোনা সতর্কতায় আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। প্রত্যেকেই আমরা অ্যালার্ট, আই থিঙ্ক। তার কারণ হচ্ছে অনেকেই এখন ভ্যাকসিনেশনের ক্ষেত্রে আগ্রহী হয়েছে। প্রশ্ন থাকছে প্রচুর মানুষের মধ্যে, অনেক বেশি জিজ্ঞাসা রয়েছে ভ্যাকসিন নিয়ে। এখনও আমি বলবো যে আমাদের মধ্যে এখনও অনেক নানাবিধ প্রশ্ন তৈরি হয়েছে যে নেব কি নেব না। তবু যদিও বলবো কিছুটা অন্তত মানুষ অ্যাওয়্যার হয়েছে। তবে কিছু খবর বা তথ্য দিয়ে আমরা এই করোনা সতর্কতা অনুষ্ঠান শুরু করি। তো সেক্ষেত্রে আপনাদের জানাই যে ডিসেম্বর মাস 2021-এর লাস্ট যে মান্থ, এই ডিসেম্বর মাসকেই কিন্তু ভ্যাকসিনেশনের আলটিমেট একটা লক্ষ্য হিসেবে নির্বাচন করেছে কেন্দ্রীয় সরকার। এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে দৈনিক 1 কোটি মানুষের টিকাকরণের লক্ষ্য পূরণ এর মাত্রা রাখছে অর্থমন্ত্রক কেন্দ্রের। এবং সেখানে 24শে জুলাই 24th জুলাই অফ 2021 টিকাকরণ চালুর প্রস্তাব দেওয়া হয়েছে ইতিমধ্যেই। এবং একই সঙ্গে সেপ্টেম্বরের মধ্যে দেশের 70 কোটি জনগণকে টিকা দেওয়ার লক্ষ্যে এগোনোর পরামর্শ দেওয়া হয়েছে। টোটালটাই সেন্ট্রালের ক্ষেত্রে বলছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা পজিটিভ দিকে এগোচ্ছি এবং ধীরে ধীরে দেখুন করোনার সংক্রমণের কিন্তু মাত্রা কমছে। এটা আমাদের আগে জানতে হবে, কারণ অনেকেরই প্যানিক অ্যাটাক হচ্ছে, এটা আমরা প্রত্যেকেই জানি। আচ্ছা, এখানে প্রচুর প্রশ্ন আমরা পাই করোনা সতর্কতায়, সেটা হচ্ছে প্রেগনেন্ট ওমেন ওরিয়েন্টেড। অনেক রকম কোয়েশ্চেন্স, বহু মানুষ ওপার থেকে ফোন করে যে আমার ওয়াইফ প্রেগনেন্ট বা আমি প্রেগনেন্ট, দ্যাটস ওয়াই আমি কী করব, করোনা যদি পজিটিভ হয় কী করব, বা আমি ভ্যাকসিন নেব কিনা। আজকে এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা মিলিয়ে অবশ্যই দিতে থাকবো, কারণ আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর পারিজাত সান্যাল। অনেক স্বাগত জানাবো ডক্টর সান্যালকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। এবং অবশ্যই উনি একজন অবস্টেট্রিশিয়ান গাইনোকোলজিস্ট, এবং সেক্ষেত্রে বুঝতেই পারছেন আমরা আজকে কিন্তু যেহেতু প্রেগনেন্ট মহিলাদের নিয়ে প্রচুর প্রশ্ন থাকে, আমরা চেষ্টা করছি যতটুকু সময় আমাদের রয়েছে ঘণ্টাখানেক, তার মধ্যে যতটা সম্ভব আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। বাট আপনারা রয়েছেন কিন্তু ওভারঅল প্রশ্ন নিয়ে। যারা প্রেগনেন্ট তারা তো আছেনই, তাদের পরিবারের মানুষ রয়েছেন, তারা ফোন করবেন। আমাদের সরাসরি নাম্বার এই মুহূর্তে যাচ্ছে স্ক্রিনে 6292242337, 6292242338। আবার রিপিট করছি, সরাসরি কথা বলুন বলে 6292242337, 6294224238। এই নাম্বারে ফোন করুন, আপনাদের জিজ্ঞাসা, আপনাদের প্রশ্ন নিয়ে। আমরা নর্মালি যে ধরনের জিজ্ঞাসা থাকে সেখান থেকে ফার্স্ট আমরা কোয়েশ্চেনে যাব। যে ডক্টর সান্যালের কাছে ফার্স্ট যে কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে এই যে গর্ভবতী মহিলা, প্রথমে একটা জিজ্ঞাসা থাকে, সেটা হচ্ছে যে কারা বেসিক্যালি, কোন গর্ভবতী মহিলারা আগে কোভিড পজিটিভ হতে পারে। আগে আমি একটা ওভারঅল কোয়েশ্চেন করলাম, নর্মালি কাদের চান্সেস বেশি থাকে? নর্মালি ইন জেনারেল যদি কোভিড প্রেগনেন্ট ওমেনদের দেখি, ইনফেক্টিভিটি রেট একটা প্রেগনেন্ট ওমেন আর নন প্রেগনেন্ট ওমেন বা জেনারেল পপুলেশনটা সেম। কিন্তু যদি কোনো প্রেগনেন্ট ওমেন মোর দেন 35 ইয়ার্স যদি এজেড হয়, বা আইভিএফ প্রেগনেন্সি থাকে, বা তার কোনো কোমরবিডিটিস থাকে, যেমন সুগার, প্রেশার, আনকন্ট্রোলড স্পেসিফিক্যালি, তাহলে ওদের কেসে ইনফেকশন রেটস উইল বি মোর। আর ইনফেকশন হলে যে সিমটমসগুলো হয় সেগুলো আরও সিভিয়ার হওয়ার চান্সেস থাকে। আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে এই যে অনেকে কোয়েশ্চেন করেন ওপার থেকে আমাদের, যে এই কোভিডে যারা গর্ভবতী মহিলা রয়েছেন, হয়তো এখনও তারা সেফ রয়েছেন, তাদের এখনও রকম কোনোভাবেই কোনো কোভিড আক্রান্ত তারা হননি। সেই ক্ষেত্রে তাদেরকে রাখা, বা তাদের আমরা সবসময় দেখি একটা স্পেশাল কেয়ারে তাদেরকে রাখা হয়, সেই জায়গাটা যদি আমরা একটুখানি আলোচনা করি। যারা প্রেগনেন্ট হয়েছেন এবং স্পেসিফিক্যালি যারা থার্ড ট্রাইমেস্টারে আছে, মানে লাস্টের দিকে আছে, 32 উইকস বা 28 উইকসের পরে আছে, তাদের জন্য আরও ইম্পর্ট্যান্ট যে তারা যেন কনফাইন্ড থাকে, মানে ঘরের মধ্যে থাকে, বেশি ফিজিক্যাল মানে মেলামেশা বা আশেপাশের সঙ্গে যেন সোশ্যালাইজেশনটা না করে। আর ফিজিক্যাল ডিস্টেন্স এবং মাস্কিং যেটা ইম্পর্ট্যান্ট, সেটা যেন সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দেয়, রাদার দেন ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টারের থেকেও থার্ড ট্রাইমেস্টারে যাদের প্রেগনেন্সি মানে যাদের কোভিড হয়েছে, তাদের কিন্তু ইফেক্ট অন দ্য বেবি, অন দ্য মাদার অনেক বেশি।
আচ্ছা, আর দ্বিতীয়ত বলবো যে এই যে সাধারণ প্রেগনেন্ট মহিলা যারা রয়েছেন তাদের থেকে কোভিড আক্রান্ত প্রেগনেন্ট যারা রয়েছেন তাদের বেসিক ডিফারেন্সটা কি থাকছে নর্মালি এই সিচুয়েশনে, এই প্যান্ডেমিক সিচুয়েশনে? যেহেতু প্রেগনেন্সি একটা ইমিউনো কম্প্রোমাইজ স্টেট, একটু ইমিউনিটিটা আমাদের কমে যায়, কিন্তু তার সেই জন্য যেটা একটা নর্মাল ওমেনের কোভিড হলে যে সিমটমসগুলো হতে পারে, যে সিভিয়ারিটিটা ইন প্রেগনেন্সি তার থেকে অনেক বেশি। আর তার উপর আমাদের যে লাংসের মেটাবলিজম বা লাংসের যে ফিজিওলজি, রেসপিরেটরি ফিজিওলজি, সেগুলো অনেক অল্টার হয়, স্পেশালি লাস্টের দিকে 32 উইকস অনওয়ার্ডস। তো সেই সব কেসেও যদি আমাদের কোভিড অলরেডি লাং একটা কম্প্রোমাইজড বা একটা কম্পেনসেটেড স্টেটে চলে, সেইখানে যদি আরও আমরা ওকে চাপ দিয়ে ফেলি, যেমন কোভিড ভাইরাল ইনফেকশন যদি হয়ে থাকে, তো সেই সব কেসে জিনিসটা আরও সিভিয়ারিটিটা আরও মারাত্মক হয়। ফাইন। এবং ভ্যাকসিনেশনের ক্ষেত্রে একটা কোয়েশ্চেন মার্ক থাকে যে যেহেতু এখনও এই কোভিডে এখন ধীরে ধীরে বলা হচ্ছে যে কোনো টেনশনের কিছু নেই, কিন্তু ভ্যাকসিন নেওয়া যাবে কি না, কারণ আমরা নর্মালি যদি প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে আমরা কোনো মেডিসিন ইনটেক করতে পারি না, দ্যাটস ওয়াই একটা যদিও এটা লাইভ ভাইরাস নয়, বাট সেটা আমরা যখন আমাদের শরীরে আমাদের দেওয়া হচ্ছে সেটা কোনো এফেক্ট ফেলতে পারে কি প্রেগনেন্ট মহিলার ক্ষেত্রে ভ্যাকসিনেশনের ক্ষেত্রে? এখন অবধি আমাদের হেলথ অথরিটি থেকে গ্রিন সিগন্যাল আসেনি ফর প্রেগনেন্সি ওমেনদেরকে কোভিড ভ্যাকসিন দেওয়ার জন্য, কিন্তু বাইরের দেশে ভ্যাকসিনেশন হচ্ছে। আর ওয়িং টু দ্য স্টেটাস কোনো অসুবিধাও তেমন দেখা যাচ্ছে না। এমনি যতগুলো স্টাডিজ হচ্ছে বা হয়েছে এখনও অবধি, ভ্যাকসিনেশনের জন্য বেবি এবং মাদারের যে কোনো ক্ষতি হয়েছে তেমন কোনো এভিডেন্স এখনও পাওয়া যায়নি। কিন্তু ইন্ডিয়াতে এখনও হেলথ অথরিটি থেকে আমাদের গ্রিন সিগন্যাল আসেনি, তার জন্য একদম গ্যারেন্টি দিয়ে বলা যাবে না বা শিওরিটি দিয়ে বলা যাবে না যে ভ্যাকসিনেশন নিন। কিন্তু যদি বাই মিস্টেক ভ্যাকসিনেশন নেওয়া হয়ে থাকে, অনেকে আছে যে ভ্যাকসিনেশন নেওয়ার পরে দে কাম টু নো কি ওরা প্রেগনেন্ট, তাদেরকে প্যানিক হওয়ার কিছু নেই। আমাদের স্টাডিজ বা এখনও অবধি যতটুকুনি আমাদের নলেজ আছে, এগুলোতে কোনো ইফেক্ট কিছু করেনি, নিদার দ্য বেবি নর দ্য মাদার। ডক্টর সান্যাল, বেসিক্যালি আমাদের মানে এখন যেটা আমি একটু আগে জাস্ট ইন্ট্রোডাকশন পার্টটাই বলছিলাম যে প্যানিক অ্যাটাক মানুষের বেশি হচ্ছে, বলা হচ্ছে যে আমাদের যে মানে পরিসংখ্যান বলছে, সে পরিসংখ্যান বলছে কোভিড আক্রান্ত যারা হচ্ছে, ফ্যাটাল কন্ডিশন যাদের আসছে, বেশিরভাগ আসছে কিন্তু এই প্যানিক অ্যাটাকের ক্ষেত্রে। যেহেতু একটা খুব সেন্সিটিভ জায়গা প্রেগনেন্সি, তো সেই জায়গায় দাঁড়িয়ে নর্মালি আমরা জানি যে এই ধরনের মানুষ কিন্তু একটু ডিপ্রেশনে থাকে এই টাইম পিরিয়ডটার মধ্যে, ইউনো ভেরি ওয়েল। তো সেই জায়গায় দাঁড়িয়ে তাকে স্টেডিলি এই পরিবেশটার সঙ্গে হ্যান্ডেল করার ক্ষেত্রে কিভাবে তাকে গাইডলাইন্সটা দেওয়া যায়, কি কি আমরা যদি 1 2 3 বলে বলি, কি কি ক্রাইটেরিয়া থাকা দরকার তার লাইফস্টাইলের ক্ষেত্রে? হেলদি লাইফস্টাইল লিড করা খুব ইম্পর্ট্যান্ট, এক নাম্বার। সেকেন্ড হচ্ছে কয়েকটা ফ্যাক্ট জানতে হবে। কোভিডটা মারাত্মক নয়, মারাত্মক হতে পারে কিন্তু মারাত্মক নয় ইফ ট্রিটেড ইন আর্লি। আর আপনার যদি ইমিউনিটি বা বডি ভালো থাকে, ইমিউনিটি ইন দ্য বডি যদি ভালো থাকে, 90% কেসেসে আমাদের কোভিডটা খুব সুন্দরভাবেই আমরা ওভারকাম করে যেতে পারি। সেম উইথ প্রেগনেন্সিতেও যদি আপনার কোভিড পজিটিভ হয় আর যদি আপনি অ্যাসিমটোম্যাটিক বা মাইল্ড সিমটোম্যাটিক হয়, আপনি ভেরি ওয়েল ইউ ক্যান স্টে অ্যাট হোম, এবং এই জিনিসটা পুরোপুরি আপনার ইয়েতেই ম্যানেজমেন্ট হয়ে যাবে, ঘরেই ম্যানেজ হয়ে যায়। কয়েকটা ক্রাইটেরিয়া আছে যেগুলো আপনাকে জানতে হবে এবং মনিটর করতে হবে, যেমন পালস রেট, ব্লাড প্রেশার, SpO2 পালস অক্সিমিটার কিনে বা ঘরে রাখতে হবে। পালস অক্সিমিটার যদি 94-এর নিচে থাকে তাহলে আপনার হেলথ কেয়ার গিভার বা যে আপনার ডক্টর আছে তার সাথে আপনাকে কনসাল্ট করতে হবে। আপনার হয়তো এমার্জেন্সিতে যেতে হতে পারে, অক্সিজেন লাগতে পারে বা কোনো হসপিটালে যেতে হতে পারে। এবং আপনার যদি অন্য কোমরবিডিটিস থাকে, কয়েকটা রেগুলার ব্লাড টেস্ট হয়তো আপনার ডক্টর করতে দিতে পারেন। এই জিনিসগুলো ফার্স্ট অফ অল আপনাকে প্যানিক হলে চলবে না। সেকেন্ড, জানতে হবে যে কোভিডটা একটা ফ্লু ভাইরাস যেমন ছিল বা একটা সর্দি কাশি জ্বর যেমন ছিল সেই টাইপেরই, কিন্তু এটা আরেকটু ভাইরুলেন্ট, মানে আরও বেশি ছড়াতে পারে। তার জন্য দি অনলি থিং উইচ ইউ হ্যাভ টু ডু, আপনাকে ঘরে থাকতে হবে, ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে, আর বাইরে যদি বেরোনো তাহলে মাস্ক পরতে হবে, হ্যান্ড স্যানিটাইজেশন অ্যান্ড হ্যান্ড ওয়াশিং। আমরা হার্ড ইমিউনিটির কথা ফ্রম দ্য বিগিনিং অফ কোভিড সিচুয়েশন আমরা কিন্তু 2020 থেকে এই শব্দটির সঙ্গে অভ্যস্ত হয়েছি। তো এই হার্ড ইমিউনিটি এক্স্যাক্টলি কি? অনেকে আমরা বলছি আমার আমার কোভিড হয়েছে, বাট আমি কোনো ভ্যাকসিনেশন আওতায় এসেছিলাম না, বাট আমি সুস্থ হয়ে গেছি, দ্যাটস ওয়াই আমার হার্ড ইমিউনিটি রয়েছে। এটা কি একটা ডেফিনিশন হতে পারে? অ্যাকচুয়াল কী জিনিস সেটা? হার্ড ইমিউনিটি মানে হচ্ছে একটা গ্রুপের মধ্যে যে ইমিউনিটিটা ডেভেলপ করে একটা সাবক্লিনিক্যাল ইনফেকশনের জন্য।
যদি আশেপাশে 4টে লোকের ইনফেকশন হয়ে থাকে তাহলে খুব 90% থেকে 100% চান্সেস যে অনেকজনকে, তারা আরও 100 জনকে হয়তো একটা ইনফেকশন দিয়েছে, কিন্তু ওটা সাবক্লিনিক্যাল, মানে যাদেরকে ইনফেকশনটা দিয়েছে তাদের হয়তো কোনো উপসর্গ হয়নি, কোনো সিমটমস আসেনি, কিন্তু সেই ইনফেকশনের জন্য তার একটা ইমিউনিটি ডেভেলপ করে যায় এবং সেই গ্রুপটা একটা নেক্সট টাইম যদি কোভিড বা ভাইরাস আসে বা সেম স্ট্রেনের ভাইরাস আসে তাহলে সেই ইমিউনিটি ওয়ার্কস অ্যাগেনস্ট দ্যাট ভাইরাস। তো এই জিনিসটাকে আমরা হার্ড ইমিউনিটি বলি, একটা গ্রুপের মধ্যে যে ইমিউনিটিটা ন্যাচারালি তৈরি হয়, নট থ্রু ভ্যাকসিনেশন। ভ্যাকসিনেশন ডেভেলপ করে, কাউকে যদি ভ্যাকসিনেশন দিয়ে থাকি এবং তার যদি একটা সাবক্লিনিক্যাল ইনফেকশন হয়ে থাকে তাহলে জিনিসটা হার্ড ইমিউনিটিতে কনভার্ট করতে পারে। তার মানে আমার ভ্যাকসিনেশনটা প্রয়োজন, তার কারণ আমার হার্ড ইমিউনিটি ক্রিয়েট হচ্ছে, যেটা আমরা একটা ক্ষেত্রে যেমন বারবার করে একটা শব্দ আমরা বলছি, সেটা হচ্ছে যে আমাদের এই মানে ইয়েটা ব্রেক করা, মানে করোনা ভাইরাসের যে শৃঙ্খল, সেটাকে চেইনটাকে ব্রেক করার কথা বলছি। এবার যখন ভ্যাকসিনেশনের আওতায় অলমোস্ট সবাই আসছে, আমি একটু আগেই বললাম যে কেন্দ্রীয় সরকারের টার্গেট রয়েছে কিন্তু 70 করোড় আমাদের যে ভারতবাসী রয়েছে তাদেরকে ভ্যাকসিনেটেড করা। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই শৃঙ্খলটা ভাঙতে পারে বলে কি মনে হয় এইভাবে ভ্যাকসিন দিয়ে? ভ্যাকসিনটা অবশ্যই আমাদের একটা প্রিভেনশন, আর তার সাথে আমাদের সোশ্যাল ডিস্টেন্সিং, ফিজিক্যাল ডিস্টেন্সিং, তার সাথে ভ্যাকসিনেশন, এই দুটো মিলিয়েই আমাদের করোনাকে আমরা জয় হতে পারবো, করোনার থেকে। একদমই তাই। আর বিশেষ করে বলবো যে আমরা নর্মালি একটু প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রেই যাই, সেটা হচ্ছে যে তাদের ক্ষেত্রে একটা টেনশন কাজ করে, এবং অলরেডি কোভিড যাদের হয়তো সে 3 মান্থস প্রেগনেন্ট বা তার মধ্যে তার পরিবারের 1-2 জনের কোভিড ধরা পড়েছে এবং সে তার হঠাৎ করে জ্বর জারি এবং দেখা গেল যে সে টেস্ট করার পরে সে পজিটিভ। তো ফার্স্ট পজিটিভ হওয়ার পর আপনি একটা গাইডলাইন্স দিলেন যে বেসিক্যালি কী করা উচিত, কিন্তু আমরা এমনও অনেক সময় দেখে থাকি যে একদম লাস্ট মোমেন্টে যখন ডেলিভারি হলো, কিছু ক্ষেত্রে আমরা এরকম রিপোর্ট পাচ্ছি আমাদের সাংবাদিকদের মাধ্যম দিয়ে, ডেলিভারি হওয়ার পরে সে নর্মাল ডেলিভারি হয়েছে, বাট তার মধ্যে কোভিড রয়েছে, কোভিড পজিটিভ সে রয়েছে, বাট বাচ্চা এফেক্টেড হয়নি। এটা কি করে হয়? বাচ্চা এফেক্টেড হয়নি না, বাচ্চার হয়তো সিমটমস আসেনি, এফেক্ট হয়তো হয়েছে, সেটা খুব বলা খুব মুশকিল। মায়ের, হ্যাঁ, এবং মায়ের থেকে বাচ্চার কিন্তু এই ট্রান্সপ্লাসেন্টাল মানে ভার্টিক্যাল ট্রান্সমিশন বলে, মানে থ্রু প্লাসেন্টা বা থ্রু এই জিনিসটা কিন্তু চান্সেস কম থাকে, কিন্তু স্টিল পাওয়া গেছে মায়ের থ্রু থেকে বাচ্চা। কিন্তু বাচ্চা বেরোনোর পরে যে মানে হাওয়া দিয়ে বা এরোজোল বন্ড যে ইনফেকশন যেটা হয়, সেটা কিন্তু অবশ্যই দেখা গেছে। এবং সেখানে যদি আফটার ডেলিভারি মাকে যদি মাস্ক পরিয়ে বা মাকে যদি বাচ্চার থেকে আলাদা রাখা হয় মাস্কের থ্রু বা একটু ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করা হয়, তাহলে কিন্তু বাচ্চাদের অনেক সময় মায়ের যে করোনা পজিটিভ দেখা গেছে বাচ্চাদের মধ্যে সেটা নাও আসতে পারে। আচ্ছা, এইবার বলবো যে আরেকটি করোনার সঙ্গে সঙ্গে আরও একটা ভয়ানক জায়গা, সেটা হচ্ছে মিউকোরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস। এবং এখন বুধবার অর্থাৎ গতকালও কিন্তু অলরেডি আরও 3 জনের খবর পাওয়া গেছে মৃত্যুর, এবং সেটা ব্ল্যাক ফাঙ্গাসেই পাওয়া গিয়েছে। তো এই যে রোগটি, এটাও কিন্তু খুব দ্রুততার সঙ্গে ছড়াচ্ছে। এই ব্ল্যাক ফাঙ্গাসের জায়গা থেকে প্রেগনেন্ট যারা রয়েছে তাদের কতটা মানে সিভিয়ারিটি রয়েছে, যাদের কোভিড অলরেডি হয়ে গিয়েছে, আবার নতুন করে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার? সিভিয়ারিটি সেম, জেনারেল পপুলেশনের মধ্যে যেমন সিভিয়ারিটি থাকে, একটা প্রেগনেন্ট ওমেনের মধ্যেও সিমিলার সিভিয়ারিটি থাকে ফর মিউকোরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস। কিন্তু ইট ইজ নট ন্যাচারাল, মানে এটা আগেও ছিল, কিন্তু এটা একটা নর্মাল যদি ভালো ইমিউনিটি থাকে একটা বডির, বা বডিতে ইমিউনিটি যদি গ্রো করে যায়, তাহলে কিন্তু ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকোরমাইকোসিস হওয়ার চান্সেস আর নীল অ্যাপ্রক্সিমেটলি। এবং তার সাথে এবার আমরা যেটা করি সেটা হচ্ছে ডিউরিং কোভিড আমরা অনেক স্টেরয়েড দিই, সেটা স্টেরয়েড ইজ অফকোর্স নিডেড ফর ট্রিটমেন্ট। তো সেই স্টেরয়েডটা মাঝে মাঝে আমাদের বডি ইমিউনিটি কমিয়ে দেয়, মাঝে মাঝে না, এটা বডি ইমিউনিটি কমিয়ে দেয়। তো তার জন্য এগুলো অপরচুনিস্টিক ইনফেকশন, এগুলো যখনই দেখে যে বডি ইমিউনিটি কমে গেছে তখন জিনিসটা আরও সুন্দরভাবে ইনফেকশন ক্রিয়েট করতে পারে বা ইনফেক্ট করতে পারে একটা হিউম্যান বডিকে, যখন যেটা নর্মাল ইমিউনিটিটা যখন কমে যায় ডিউ টু স্টেরয়েড এই কেসে। তার জন্য আমাদের এই সময় মিউকোরমাইকোসিসের ইনসিডেন্স আর রাইজিং, কারণ আমাদের স্টেরয়েডটা বেশি ইউজ করা হচ্ছে এবং ইট ইজ নিডেড। আমরা আসছি, একটা জাস্ট ফোন নিয়ে আসছি। হ্যালো,
হ্যালো, এনিওয়ে যেটা বলছিলাম যে এই যে আপনি বলছিলেন যে কেন এই ব্ল্যাক ফাঙ্গাস হচ্ছে, এবং আমি একটুখানি আরও ডিটেলসে জানতে চাইবো যে বেসিক্যালি কাদের হচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস। শুধুমাত্র আমি প্রেগনেন্ট বলছি না, আমি সকলের ক্ষেত্রে বলছি। তাহলে ইন জেনারেল বলতে গেলে যাদের বডি ইমিউনিটি অলরেডি কম আছে, যেমন ডায়াবেটিক পেশেন্টস বা হাইপারটেনসিভ পেশেন্ট, ডায়াবেটিক পেশেন্ট স্পেসিফিক্যালি, কারণ ডায়াবেটিস বেশি যদি সুগার থাকে ব্লাডে, তাহলে যে আমাদের নর্মাল সাইটোকাইন বা নর্মাল যে ইন্টারলিউকিনসগুলো থাকে, যে জিনিসটা ইমিউনিটি ইমপ্রুভ করতে কাজে লাগে বা ডেভেলপ করে, সেগুলো অলরেডি ব্লান্টেড থাকে। তো ইন দ্যাট কেসেস যখন তার উপরে আমরা স্টেরয়েড দিয়ে দিই, তো সেই জিনিসটা আরও ব্লান্ট হয়ে যায়, আমাদের যে বডি ইমিউনিটি আরও ব্লান্ট হয়ে যায়। তো সেই সব কেসে মিউকরমাইকোসিস চান্সেস আর ভেরি হাই। আর তার সাথে যদি কেউ ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ খায় বা কিমোথেরাপিতে কেউ আছে, তাদেরকে ইমিউনোসাপ্রেসেন্ট দিতে হয়, তো তাদের কেসেসে আরও চান্সেস, হাই চান্সেস অফ দিস ব্ল্যাক ফাঙ্গাস বা যে কোনো অপরচুনিস্টিক ইনফেকশন, নট নেসেসারিলি ব্ল্যাক ফাঙ্গাস, যে কোনো ফাঙ্গাস বা যে কোনো মিউকরমাইকোসিস, এগুলোর চান্সেস আর ভেরি হাই। রাইট। হ্যালো হ্যালো, হ্যাঁ, আমি দুপুর অধিকারী খর্দা থেকে বলছি। খর্দা থেকে, হ্যাঁ বলুন। আমার বোন প্রেগনেন্ট, 5 মাসই পড়েছে, কিন্তু ও কদিন আগে, এই 21 দিন আগেও করোনা পজিটিভ হয়েছিল। তা আমার বক্তব্য, ওর বাচ্চার কি যখন হবে তখন কি ও বাচ্চার কি মধ্যে কি সেই আশঙ্কা থাকতে পারে করোনা হওয়ার? চান্সেস খুবই কম। হ্যাঁ, যদি এখন হয়ে থাকে, মানে সেকেন্ড ট্রাইমেস্টার চলছে, 5 মাস মানে সেকেন্ড ট্রাইমেস্টারের ওখানে আছে মোটামুটি, তখন যদি করোনা কারোর হয়ে থাকে, শুনতে থাকুন ফোন ছেড়ে। হ্যাঁ, এবং কোভিড যদি হয়ে থাকে, এখন তো অ্যাসিমটোম্যাটিক হয়ে গেছে বা এখন হয়তো ইনফেকশাস নন উনি, তাহলে এরপরে যখন ডেলিভারি হবে আরও 20 উইকস বা 18 উইকস পরে, সেই সময় বাচ্চার মধ্যে চান্সেস অফ করোনা বা কোভিড ভাইরাস পাওয়ার চান্স খুবই কম, এবং আপনি নিশ্চিন্তে থাকুন যে বাচ্চা সুস্থই হবে, বাচ্চার কোনো অসুবিধা হবে না ডিউ টু কোভিড। সুতরাং এখানে আপনার টেনশনের কিছু নেই। তবে যেখানে বারবার সতর্কতার কথা বলছেন ডাক্তারবাবু, সেইখানটা কিন্তু আমাদের অ্যালার্ট হতে হবে। এবং আমার মনে হয় একজন প্রেগনেন্ট মহিলার থেকে বেশি অ্যালার্ট বোধহয় কিছু বাড়ির মানুষদেরও হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, যাতে তাকে সাপোর্ট, মেন্টাল সাপোর্টটা দেওয়ার জায়গা, যেটা একটু আগে আমরা আলোচনা ইনফ্যাক্ট করছিলাম। কিন্তু আমরা যে ব্ল্যাক ফাঙ্গাসের প্রশ্নে ছিলাম, যে মিউকোমাইকোসিস, সেই জায়গায় কাদের হচ্ছে, আপনি বললেন যে ডায়াবেটিক পেশেন্ট যারা রয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে একটা কথা বলি যে এর সঙ্গে মানে লড়াই করার বিষয়, মানে কিভাবে আমরা প্রোটেকশনে থাকবো। কারণ এখন কিন্তু করোনার পাশাপাশি ব্ল্যাক ফাঙ্গাসও একটা আতঙ্ক, একটা থ্রেটনিংয়ের কাজ করছে আমাদের মানব সমাজের বা মানব জীবনের ক্ষেত্রে। সেখানে কি কি মেডিসিন, আমরা নাম তো বলতে পারি না, বাট কি ধরনের গাইডলাইন্স আমরা নেব আমাদের শরীরকে ইমিউন পাওয়ার স্ট্রং করার জন্য? মেইন হচ্ছে ইমিউন পাওয়ারটা স্ট্রং করতে হবে। একটা কোভিড পেশেন্ট যখন বাড়িতে আসে বা হসপিটালাইজেশনের পরে বাড়ি আসে, তাদের ইমিউনিটিটা অবশ্যই কম থাকে, কারণ একটা স্টেরয়েড চলে বা অন্যান্য একটা উইকনেস কাজ করে, বা কোভিড ইটসেলফ একটা ইমিউনিটি সাপ্রেস করে। তো এই সব কেসেসে কী করতে হবে, আমাদের বডি ইমিউনিটিটাকে আরও বুস্ট আপ করতে হবে। যা মেডিসিন যে ডক্টরবাবু দিয়েছেন, বা হেলদি ডায়েট, আমাদের যে হেলদি ডায়েট বা লাঙ্গের কয়েকটা এক্সারসাইজ শিখিয়ে দেয় আমাদের ফিজিওথেরাপি বা লাঙ্গের এক্সারসাইজেস, এই জিনিসগুলো করে আমাদের বডি বা মাসেল ইমিউনিটি বা বডি ইমিউনিটিটাকে বাড়াতে হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের যে সিমটম হতে পারে একটা মিউকরমাইকোসিস বা যে কোনো জিনিস, যে কোনো, আবার যদি জ্বর আসে বা নাকে সর্দি লাগে বা নাক দিয়ে পচা গন্ধ বেরোয়, তো এই জিনিস, বা চোখ দিয়ে জল বের, কনজেশন, নেজাল কনজেশন বা চোখ দিয়ে জল বেরোচ্ছে, এই জিনিসগুলো যদি হয়, সিমটমগুলো জানতে হবে এবং আগে নিজেই সেলফ ডায়াগনোসিস করে আপনার নিজের ডক্টরকে ইনফর্ম করতে হবে। কারণ ডক্টরের জন্য সম্ভব নয় যে আপনার 2 দিন পর উনি ফোন করবেন, বা কারোর জন্য সম্ভব নয়। তো আপনাকেই জিনিসটা বলতে হবে যে আমার এই প্রবলেম হচ্ছে, তো এরপরে আমি কি করব। অবশ্যই আপনাকে হয়তো ভর্তি করে যে অ্যান্টিবায়োটিক্সগুলো চলে, যে অ্যান্টিফাঙ্গালগুলো চলে, অ্যান্টিফাঙ্গাল মেডিসিনসগুলো চলে, অ্যাম্ফোটেরিসিন বি বা যা চলে, সেগুলো হয়তো আপনাকে দেওয়া হবে। তো আপনাকে মেইন হচ্ছে আপনার ইমিউনিটিটাকে ঠিকঠাক করে মেনটেন করতে হবে যতখানি আমাদের সাধ্যে আছে। আর সেকেন্ডলি হচ্ছে উপসর্গগুলো জেনে আগে আপনার ডক্টরের কাছে যেতে হবে, বা ডক্টরকে আপনাকে ইনফর্ম করতে হবে যে আপনার এই সমস্যাগুলো হচ্ছে, এরপরে আমি কি করব। সবসময় চিকিৎসকের পরামর্শের মানে আওতাতেই আপনাকে কিন্তু নিজেকে রাখতে হবে। আর যেটা উনি বললেন যে আগে নিজেকে অ্যাওয়্যার হতে হবে। হ্যালো হ্যালো ম্যাম, নমস্কার, কে বলছেন?
আমি দক্ষিণ দিনাজপুর থেকে বলছি, দেবস্মিতা চক্রবর্তী। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আমি একটু ম্যামের কাছ থেকে শুনতে চাই। দুটো প্রশ্ন আছে আমার। একটা প্রশ্ন যে আমার সোরাইসিস আছে, আমি কি ভ্যাকসিনেশন হয়নি, আমি নিতে পারবো? কি হতে পারে? সোরিয়াসিস আছে না? Psoriasis, হ্যাঁ, আচ্ছা। আপনি শুনতে থাকুন, বলছেন। সোরিয়াসিসের জন্য আপনি কি ওষুধ নেন? আমি এখন কোনো মেডিসিন নিই না, আমি কন্ট্রোলে রাখি, আমার এমনি কিউরেবল। হ্যাঁ, সোরিয়াসিস হলে আপনি ভ্যাকসিন অবশ্যই নিতে পারেন। শুনতে থাকুন। যদি কোনো ইমিউন সাপ্রেসিভ ড্রাগ বা স্টেরয়েড নিয়ে থাকেন, যদি নেন, এখন যদি কন্টিনিউয়াসলি নিচ্ছেন, তাহলে আপনি ডাক্তারের পরামর্শ নেবেন। না হলে যদি এমনি সোরিয়াসিস উইদাউট এনি ট্রিটমেন্ট, অবশ্যই নিতে পারেন, কোনো অসুবিধা নেই ভ্যাকসিন। এখানে একটা জাস্ট আমি কোয়েশ্চেন করতে চাই ডক্টর সান্যাল, সেটা হচ্ছে যে অনেক সময় অনেকেরই মানে মানে কী বলে ম্যাসিভ অ্যালার্জেটিক সমস্যা থাকে। তো সেক্ষেত্রে তারা খুব আতঙ্কগ্রস্ত হয়ে গিয়েছে। আমরা এরকম আমি বহু ফোন পেয়েওছি করোনা সতর্কতা অনুষ্ঠানে, যে কোনো একজন এরকম বলেছেন যে আমরা মানে দেওয়ার পরে আমি খুব মারাত্মক অসুস্থ হয়ে যাই, পরে আবার নতুন করে তাকে চিকিৎসকের পরামর্শ নিয়ে আরও মেডিসিনের আওতায় এনে তাকে সুস্থ করা হয়েছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটু যদি আমরা অ্যাওয়্যার হতে পারি, একটু সাইড লাইনে গিয়ে আমি কোয়েশ্চেনটা করলাম। একটা ফোন নিয়ে আসছি। হ্যালো। হ্যাঁ হ্যালো, নমস্কার, কে বলছেন? কে বলছেন? হ্যাঁ আমার নাম চঞ্চল পাল, আমি কানপুর থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছিলাম কি, আমি কিছুদিন আগে প্রায় 1 মাস আগে আমাদের বাড়িতে আমরা সবাই অসুস্থ হয়েছিলাম। ঠিক আছে, আমার মা অসুস্থ হয়েছিল, বাবা অসুস্থ হয়েছিল, কিন্তু আমরা কেউ করোনার পরীক্ষা করিনি। ডাক্তারবাবু ওষুধ দিয়েছিলেন, আমরা আমাদের এমবিবিএস ডাক্তারের কাছে গিয়ে ওষুধ খেয়েছিলাম, কিন্তু সেরে গেছে আমাদের শরীর খারাপ। এখন আমরা স্বাভাবিক সুস্থ হয়ে আছি, কিন্তু প্রশ্নটা হলো এটাই, আমরা করোনা টেস্ট করিনি। তা আমরা কি করোনা আমাদের হয়েছিল কি হয়নি আমরা বুঝতে পারছি, কিন্তু টিকা নিতে গেলে তো বলছে যে 3 মাস পর করোনা হলে টিকাটা নেওয়া যাবে না। করোনা হলে তা আমরা কি অ্যান্টিবডি টেস্টের মাধ্যমে আমরা বুঝতে পারবো? আমি সচরাচর যে সিমটম গুলো দেখেছিলাম সেগুলো ম্যাক্সিমামটাই কিছুটা মিলে গেছিল করোনার ইয়ের সঙ্গে। মানে আপনার কি আপনাদের স্বাদগন্ধ চলে গেছিল বলছেন জ্বরের সাথে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শরীর দুর্বল, খেতে পারছি না, Symptoms আমার ছিল মা আর খেতে কি, পারছিল না, বাট ওনারা টেস্ট করেন? ঠিক ছিল না। ওটা করোনা পজিটিভ হিসেবেই চলতে হবে। আপনি যদি শিওরলি জানতে চান, আপনি অ্যান্টিবডি টেস্ট করে নিতে পারেন। অ্যান্টিবডি টেস্টে যদি টাইটার হাই থাকে, তাহলে এখনই আপনার ভ্যাকসিনেশন লাগবে না। ওই 3 মাস যেটা আমাদের এখন গাইডলাইন্স আছে, 3 মাস পর, মানে যবে থেকে আপনার সুস্থ হলেন তার 3 মান্থস পরে আপনি যে কোনো দিন ভ্যাকসিন নিয়ে নেবেন। আর আপনি অ্যান্টিবডি টেস্টটা অবশ্যই করে নিতে পারেন। এইটা খুব ভালো এবং দামি কোয়েশ্চেন করেছিলেন আমাদের যিনি ভিউয়ার ছিলেন। একদম বাস্তব, অনেকেই কিন্তু এরকম টেস্ট করছেন না এবং তারা অদ্ভুতভাবে সুস্থ হয়ে যাচ্ছেন নোটেশনাল এবং নর্মাল লাইফ লিড করছেন। বাট ভ্যাকসিনেশনের আওতায় আসতে গেলে কিছু তো গাইডলাইন্সের কথা বলেন এবং আপনি বললেন যে অ্যান্টিবডি টেস্ট করিয়ে নিতে। আমার মনে হয় তাদের ক্ষেত্রে, প্রত্যেকের ক্ষেত্রে এটাই প্রযোজ্য হচ্ছে যারা করেননি বা কোভিড টেস্ট। এনিওয়ে, যে প্রশ্নটা করছিলাম আপনাকে যে এই যে আমাদের ব্ল্যাক ফাঙ্গাসের প্রশ্ন আবারও আসছি। হ্যালো। হ্যাঁ বলছি যে এরকম, আমি সোনাপুর থেকে দেবনাথ সাহা বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি যে আমার এরকম মানে অ্যালার্জি আছে, তা আমি কি ভ্যাকসিন নিতে পারবো? জাস্ট এই প্রশ্নটাই আমি নটশনালকে করছিলাম একটু আগে। হ্যাঁ মানে আমি এর জন্য সিটিজেট খাই, আমার সপ্তাহে 2 দিন এরকম না, মাঝে মধ্যে এরকম দেখা যাচ্ছে ভুল করে। হ্যাঁ নিতে পারেন, কোনো অসুবিধা নেই। শুনতে থাকুন। অ্যালার্জি যাদের আছে তারা একদম নিতে পারেন। আমাদের যে ভ্যাকসিনেশন মানে ভ্যাকসিনসগুলো আছে সেগুলোতে অ্যালার্জিক রিয়াকশন বা অ্যালার্জিক রেট ইজ ভেরি লেস, খুবই কম। এবং আপনার অ্যালার্জিক টেন্ডেন্সি থাকলেও আপনার ভ্যাকসিনেশন নিতে হবে, নেওয়ার রেকমেন্ডেশন একদম আছে। আর সেটার জন্য যে আপনার এক্সট্রা করে অ্যালার্জিক রিয়াকশন হবে তার কোনো মানে তেমন কিছু ব্যাপার নেই। আর এমনিতেও মানে ভ্যাকসিনেশন দেওয়ার পরে 30 মিনিট আমরা ওয়েট করতে বলি, ওখানেই আপনাকে বলে দেবে হয়তো 30 মিনিটস আপনি ওয়েট করুন। যদি আপনার কোনো রিয়াকশন হয় অ্যাকর্ডিংলি ট্রিটমেন্ট আছে আমাদের ওখানে, সবসময় স্ট্যান্ড বাই ট্রিটমেন্ট থাকে, সেটা নিতে হবে। কিন্তু নিতে হবে, ভ্যাকসিনেশনটা নিতে হবে, কারণ যদি ভ্যাকসিন না নিয়ে যদি আপনার কোভিড হয় এবং কোভিডে যে ইফেক্ট হয় সেটা ফার মোর ডেঞ্জারাস দ্যান দ্য অ্যালার্জিক রিয়াকশন। সুতরাং সেইখান থেকে আমাদের আগে না সব থেকে বড় কথা যেটা ডক্টর সান্যাল আমাদের দরকার, সেটা হচ্ছে একটুখানি নিজেদেরকে, যেটা আপনি বললেন, আমাদেরকে বুঝতে হবে আমার বেসিক সমস্যা কী এবং আমি কি চাইছি। তো সেই জায়গার থেকে কিন্তু বেরিয়ে আসা যায়। আর আমরা আলোচনা করছিলাম, অলরেডি উনি সেই উত্তরটা দিয়েও দিয়েছেন। আমরা আরেকটা কথা বলি ডক্টর সান্যাল, সেটা হচ্ছে থার্ড
থার্ড ওয়েভ নিয়ে খুব আতঙ্কিত মানুষ, এবং সবথেকে বড় কথা আমরা নিজেদের উপর নিজেরা লড়াই করছি, বাট যখনই আমাদের বাচ্চারা চলে আসছেন তখন কিন্তু আমরা বেশি মাত্রায় টেনশনে পড়ছি, কারণ এখন বলছে থার্ড ওয়েভ কিন্তু বাচ্চাদের বেশি এফেক্ট করবে। এইটা নিয়ে যদি একটু আমাদের গাইডলাইন্স দেন। আমাদের ভাইরাস তো স্ট্রেন বদলাচ্ছে বেসিক্যালি। এবার নেক্সট টাইম যখন আসবে, নেক্সট টাইম আমরা এক্সপেক্ট করছি যে দে উইল মানে ইট উইল কাম। এলে মেন আমাদের একটা পপুলেশন যেটা মানে আনভ্যাকসিনেটেড থাকছে, নন ভ্যাকসিনেটেড থাকছে এবং নন এক্সপোজ থাকছে। বাচ্চারা সবসময় 1 বছর ধরেই ঘরেই আছে, বাইরে বিশেষ বেরোচ্ছে না। মাঝখানে একটু বেরোচ্ছিল, বাট এখন আবার সেই মানে কনফাইন্ড হয়ে গেছে, বা এর আগেও একদম কনফাইন্ড ছিল 1 বছর ধরে। তো ওরা সবচেয়ে মানে এক্সপোজার কম হয়েছে বা এক্সপোজার হয়নি বলতে গেলে। তো ভ্যাকসিন যদি এবার একটা পপুলেশন লাগবে, ভাইরাসকে একটা পপুলেশন লাগবে। এইবারে যেমন এই ইয়াং কমিউনিটিটাকে বেশি এফেক্ট করেছিল, কারণ আগেরবার ইয়াং কমিউনিটি কিন্তু বেরিয়েছিল, ইয়াং কমিউনিটিদের শুরু হয়ে গেছিলো, আমাদের কাজকর্ম শুরু হয়ে গেছিলো। তো এই সেকেন্ড ওয়েভটা কিন্তু মোর টুয়ার্ডস ইয়াং কমিউনিটি বা ওই 20 to 40 ইয়ার ওল্ডের বেশি ওরা ক্ষতি করেছে। তো এবার নেক্সট যে টার্গেট আমরা এক্সপেক্ট করছি বা আমরা এস্টিমেট করছি, অ্যাজিউম করছি যে নেক্সট টার্গেট হয়তো বাচ্চারা হবে, বা বিলো 20 ইয়ার বা বিলো 18 ইয়ার হবে, যারা সবচেয়ে কম এক্সপোজড এবং ভ্যাকসিনেশন হয়নি তাদের। সুতরাং ওটা তো একটা টেনশনের ব্যাপার রয়েছে, কিন্তু এই মোমেন্টে আমাদের যে সেকেন্ড ওয়েভ চলছে ডক্টর সান্যাল, সেক্ষেত্রে আপনার কাছে এরকম প্রচুর পেশেন্ট আসেন। নর্মালি আপনি যেহেতু এই স্ট্রিমের মানুষ এবং ইতিমধ্যেই বহু পেশেন্টকে আপনি গাইডলাইন্স দেন, তাদেরকে সুস্থ করছেন আপনার ট্রিটমেন্টের মাধ্যমে। নর্মালি কী ধরনের কোয়ারিজ তাদের থাকছে এই সিচুয়েশন, এই কোভিড বা এই অতিমারি সিচুয়েশনের মধ্যে? ফার্স্ট অফ অল প্রেগনেন্সিতে তো যারা প্রি কনসেপশন যারা এখনো বাচ্চা নেয়নি বা বাচ্চা নিতে চাইছে, তারা ফার্স্ট জিজ্ঞেস করছে যে মানে আমরা কি কনসিভ করার চেষ্টা করব এই সময়? দ্য আনসার ইজ ইয়েস, অফকোর্স আপনারা কনসিভ করুন, কারণ এই মহামারী কবে দূর হবে বা কবে যাবে আমরা জানি না, আদৌ যাবে কিনা। তো এটার সাথেই আমাদেরকে হ্যাবিচুয়েটেড হয়ে যেতে হবে। কিন্তু একটা প্রায়োরিটি যেটা আমি বলবো দিতে, সেটা হচ্ছে ফার্স্টে ভ্যাকসিনেশনটা নিয়ে নিন। আসবো এই জাস্ট এই কোয়েশ্চেনের আনসারেই আসবো আমরা। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো ম্যাডাম, আমি মধ্যগ্রাম থেকে বলছি। কে বলছেন? মধ্যগ্রাম থেকে প্রতিমা দে। আচ্ছা বলুন। হ্যাঁ, আমার এজ 60+। হ্যাঁ, আমার থাইরয়েড আছে আর লিভার ফাংশনের সমস্যা আছে। তা আমি কি ভ্যাকসিন নিতে পারবো? ওকে, উনি শুনতে থাকবেন? আপনি শুনতে থাকুন, ফোন ছেড়ে বলছেন উনি। হ্যাঁ, আপনি নিতে পারেন, কোনো অসুবিধা নেই। থাইরয়েড কোনো কন্ট্রাইন্ডিকেশন নয়, আর লিভার ফাংশন টেস্ট যদি ডিরেঞ্জডও থাকে সেটাও কোনো কন্ট্রাইন্ডিকেশন নয়, এক্সেপ্ট ইমিউনোসাপ্রেসড ইন্ডিভিজুয়ালস বা যে কেউ ইমিউনোসাপ্রেসিভ ড্রাগস যদি খায় বা ব্লাড থিনার্স যদি খায়, মানে অ্যান্টিকোয়াগুলেন্টস যদি খায়, মানে হার্টের রোগ আছে তারা কোয়াগুলেন্টস খাচ্ছে, তারা খালি ডাক্তারের পরামর্শ নেওয়ার পরে ভ্যাকসিনেশন নেবে। দ্য রেস্ট কমিউনিটি আরামসে নিতে পারে, কোনো প্রবলেম কিছু নেই। ইনফ্যাক্ট মানে ওনার কেস যেটা আছে ওটা আরামসে নিতে পারেন উনি, মানে আপনার কোনো অসুবিধা হবে না দিদি। আপনি যে ফোন করেছিলেন, আপনি ভ্যাকসিন নিতে পারেন। যেটা আরেকটা ফোন নিয়ে আসছি আমরা, আলোচনা যেটা করছিলাম সে বিষয়ে। হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি দীপক কুমার বিশ্বাস বলছিলাম কুচবিহার থেকে। হ্যাঁ বলুন। আমি জানতে চাইছিলাম যে আমার বাবার ব্যাপারে। আমার বাবার এজ হচ্ছে এখন 72 ইয়ার। হ্যাঁ, উনি লাস্ট 3 বছর ধরে পার্কিনসন ডিজিজ সাফার করছেন আর কি। লাস্ট 3 বছর ধরে উনি কি ভ্যাকসিন নিতে পারবেন? হ্যাঁ নিতে পারেন, কোনো শুনতে থাকুন, ফোন ছেড়ে বলুন। খালি দেখে নেবেন ওর মধ্যে কোনো ইমিউনোসাপ্রেশন জেনারেলি থাকে না, ইমিউনোসাপ্রেশন বা ইমিউনোমডুলেটর কিছু আছে কিনা। আর যদি অনেকগুলো পার্কিনসন্স পেশেন্টরা অনেক ড্রাগস খায়, এটা বেস্ট হবে। আমি তো এখন দেখতে পাচ্ছি না আপনি কী কী মেডিকেশনসের থ্রু আছেন, আপনি অবশ্যই আপনার ডক্টরের সাথে একবার কনসাল্ট করে নেবেন বিফোর ভ্যাকসিনেশন এই জিনিসটা নিয়ে। কারণ পার্কিনসনে দেখেছি অনেক ওরা খায়, ওষুধ দেওয়া হয় ওনাদের, ঠিক আছে? তার মধ্যে ইমিউনোসাপ্রেশন জেনারেলি থাকে না, কিন্তু আপনি অবশ্যই তাও দেখিয়ে নেবেন, একবার কনসাল্ট করে নেবেন এই ব্যাপারে। একদম, আপনার যে চিকিৎসক মানে রয়েছেন তার কাছ থেকে পরামর্শ নিয়ে নিন। যেটা বলছিলাম ডক্টর সান্যাল, যে আপনি বলছিলেন যে কনসিভ করার ক্ষেত্রে তারা এই প্যান্ডেমিকে কনসিভ করবে কিনা, আপনি যেমন অলরেডি বলে দিয়েছেন যে ইয়েস, বাট সেই ক্ষেত্রেও তাদের একটা গাইডলাইন্স নিশ্চয়ই আপনি দিয়ে থাকেন, সেটা কি? সেইটা হচ্ছে যদি
ওনাদের একটা চয়েস থাকে যে ভ্যাকসিনেশনটা আগে নেব না বাচ্চা আগে নেব। তো ফার্স্ট জিনিস হচ্ছে ভ্যাকসিনেশন, অবশ্যই। হ্যাঁ, ভ্যাকসিনেশনটা হচ্ছে আমি আজকে ভ্যাকসিনেশন নিলাম, আবার 84 দিন পরে সেকেন্ড ভ্যাকসিনেশন নিলাম, যদি কোভ্যাক্সিন হয় তাহলে 1 মাস পরে, মানে 28 ডেজ পরে সেকেন্ড ডোজটা নিলাম। তার 3 মাস পর থেকে আমি ট্রাই করতে পারি প্রেগনেন্সির জন্য, কারণ প্রেগনেন্সি এখন থেকে যদি আপনারা প্রেগনেন্সি ট্রাই করেন তাহলে কিন্তু ভ্যাকসিনেশনটা আপনি কবে নেবেন ইউ ডোন্ট নো। তো এই জিনিসটা আপনি বজায় রেখে আপনি ভ্যাকসিনেশনটাকে ফার্স্ট প্রায়োরিটি দিন, কারণ 6 মাস দেরি হলে কিছু অসুবিধা হবে না। আর সেকেন্ডলি হচ্ছে ইউ ক্যান ট্রাই ফর প্রেগনেন্সি, কোনো প্রবলেম নেই, কিন্তু ভ্যাকসিনেশনের সেকেন্ড ডোজের মিনিমাম 3 মান্থস গ্যাপ দেওয়া দরকার। 3 মাস পরে আপনি ট্রাই করতে পারেন। সেকেন্ডলি যদি বাই চান্স আপনি ইফ ইউ গেট প্রেগনেন্ট, আপনি জানেন না আপনি ভ্যাকসিনেশন আজকে নিলেন, কাল বা পরশু যদি আপনার পজিটিভ এসছে, তাহলে এটা আপনার পার্সোনাল ডিসিশন, পার্সোনাল চয়েস কি আপনি এটাকে রাখবেন কিনা। কারণ আমাদের কোভিডের জন্য বা কোভিড ভ্যাকসিনের জন্য কোনো মিসক্যারেজ বা বাচ্চার মধ্যে কোনো অ্যানোমালি আসা এগুলো কিছু দেখা যায়নি, এবং আমরা মোটামুটি 99.9% শিওরিটির সাথেই বলতে পারি যে ভ্যাকসিন নেওয়ার জন্য আপনার কোনো ক্ষতি হয়নি, বেবির বা আপনার ক্ষতি হবে না। তো এই জিনিসটা আপনি কন্টিনিউ করবেন কি না, মানে প্রেগনেন্সিটা আপনি কন্টিনিউ করবেন কি না, দিস ইজ টোটালি ইয়োর চয়েস, পার্সোনাল ডিসিশন। আর এইটা ভ্যাকসিন নিয়েছি বলে তার উপর ডিপেন্ড করা উচিত নয় এই সময়, এই যা এখন সিচুয়েশন চলছে। মানে এটার সঙ্গে এইটাকে কোনোভাবেই কিন্তু মিলিয়ে ফেললে চলবে না, সবার আগে এটা বুঝতে হবে। তবে হ্যাঁ, একটা কথা, যেভাবে চলার কথা বলছেন সেটা কিন্তু ডেফিনেটলি আমাদের মানে আপনাদের যারা মানে হবু মা তাদের কিন্তু একটুখানি মেনটেন করতে হবে। তবে এই ভ্যাকসিনেশনের আওতায় আসার আগে আমি একটা কথা বলি যে প্রেগনেন্সির ক্ষেত্রে আমরা তো আপনি নিজেও জানেন কিছু পেশেন্ট থাকে হেভি ওয়েট আর কিছু পেশেন্ট থাকে আন্ডার ওয়েট। তো এই যে দু ধরনের প্রেগনেন্ট মহিলা থাকছেন, তো তাদের ক্ষেত্রে কি কোনোভাবে এফেক্টের ক্ষেত্রে মানে কোভিড এফেক্টের ক্ষেত্রে মানে কিছু ফারাক পড়ে? হেভি ওয়েট, আন্ডার ওয়েট এগুলো আসলে বডি ইমিউনিটির ওপর ডিপেন্ড করছে, মানে বডি ইমিউনিটি কেমন আছে সেটা বেশি ইম্পর্ট্যান্ট দেন ওয়েট। এবার হেভি ওয়েট যাদের থাকে তাদের জেনারেলি অনেক আলাদা কোমরবিডিটিসও থাকে, যেমন সুগার, প্রেশার, এগুলো খুব আর্লি বয়স থেকেও দেখা যায় 30-32 ইয়ার্স থেকে ওনাদের ওই একটা গ্লুকোজ ইনটলারেন্স বা আর্লি স্টেজ অফ ডায়াবেটিস দেখা গেছে। তো তাদের অবশ্যই ইমিউনিটিটা ডিরেঞ্জ থাকে বা ইমিউনিটি অন দ্য ভার্জ অফ ডিরেঞ্জ, মানে জাস্ট এরপর থেকে হয়তো 2 বছর পর থেকে হয়তো ডিরেঞ্জ হতে পারে। অ্যান্ড সেম উইথ আন্ডারওয়েট থাকলে যেটা হয় আমাদের বডিতে অনেক ইমিউনিটি বা ইমিউন সিস্টেম যেটা হয় সেটা উইকনেস হয়। ভাবা যায় মানে আন্ডারওয়েট তো এমনি হয় না, নিশ্চয়ই ম্যালনারিশড বা ওর কোনো মানে প্রোটিন ঠিকঠাক খাওয়া হচ্ছে না, বা অন্যান্য যে ভাইটামিনসগুলো থাকে আমাদের নর্মাল ডায়েট ইজ নট সাফিসিয়েন্ট। তো এই জিনিসগুলো নিশ্চয়ই থাকে। তো এই ডায়েট ইজ ইম্পর্ট্যান্ট ফর আর বডি ইমিউনিটি। তো আন্ডারওয়েটের সাথে যে বডি ইমিউনিটি হ্যাজ আ রিলেশন অফকোর্স, আর সেম উইথ দ্য ওভারওয়েট অলসো। এবং এই যে বডি ইমিউনিটি বা আমাদের যে নর্মালি আমরা দেখেছি যে প্রেগনেন্ট যারা হয়ে থাকেন আপনারা তাদের একটা ডায়েট চার্ট রেডি করে দেন, এবং সেই যারা আন্ডারওয়েট তাদের একটা আলাদা ডায়েট চার্ট থাকছে, হেভি ওয়েটের ক্ষেত্রে একটা আলাদা ডায়েট চার্ট থাকে। এবং আপনি একটা কথা বললেন যে অনেক সময় যে কোমরবিডিটি যেটা বললেন তার মধ্যে কিছু একটা সুগার পেশেন্টও রয়েছে, তো বা অন্য কোনো রকম থাইরয়েডের ক্ষেত্রেও দেখা যায়, তো তাদের একটা আলাদা মেডিকেশনের আওতায় তারা থাকছে। কিন্তু এখন যেহেতু প্যান্ডেমিক সিচুয়েশন, এই ধরনের পেশেন্ট, এই ধরনের প্রেগনেন্ট পেশেন্ট বলবো যারা অলরেডি এই ধরনের রোগে ভুগছেন, তাদের ক্ষেত্রে আমাদের ডায়েটটার কি কোনো পরিবর্তন হয়? কারণ মানে যেহেতু একটা প্লাস হয়ে গেছে কোভিড। আমি আসবো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি হাওড়া সাকরাইল থেকে মানুষ চক্রবর্তী বলছি। হ্যাঁ বলুন। আমি বলতে চাইছি যে আমার দুবার হার্ট অ্যাটাক হয়েছে, 2014, 2017। হ্যাঁ, কিন্তু আমি হাঁপানি রুগী, আমি ক্যাপসুল নিই। হ্যাঁ, ক্যাপসুল 2-3বার টানতে হয়। তা আমি কি এই ভ্যাকসিনটা নিতে পারবো? হাঁপানি রোগী বলে ভ্যাকসিন নিতে পারবেন তা নয়, হাঁপানি রোগী হলে ভ্যাকসিন অবশ্যই নিতে পারবেন, রাদার নেওয়া উচিত। কিন্তু হার্ট অ্যাটাকের জন্য কি আপনার ট্রিটমেন্ট কি হয়েছে? ট্রিটমেন্ট আমাদের ট্যাবলেট দিয়েছে, আমি টিভি থেকে দেখে আমি ওষুধ খাচ্ছি। মানে কোনো স্টেন্ট বা কিছু বসানো হয়নি তো, মানে কোনো রেগুলার বেসিসে ওষুধ? না, কিছু বসানো হয়নি। আচ্ছা, আমি এমনি ওষুধ হার্টের জন্য ওষুধ খাচ্ছি। আচ্ছা,
উনি শুধু টেক করছেন। হাঁপানির জন্য ওই যে ক্যাপসুল আছে, ওই ক্যাপসুল টানি যাতে হাঁপিয়ে যায় বেশি। হ্যাঁ, ওকে, কোনো কোয়েশ্চেন আছে? না, না। আচ্ছা, ওকে, আপনি শুনতে থাকুন, বলছেন। যে হার্ট অ্যাটাক যাদের পেশেন্ট, মানে যে পেশেন্টদের হার্ট অ্যাটাক হয়ে থাকে বা ইয়ে হয়, এদের Strain বসলো, স্ট্রেন বসেছে, তাদের জেনারেলি একটা ছোটোখাটো ব্লাড থিনার্স আমরা দিয়ে থাকি, ছোটো বা মানে থেরাপিউটিক বা প্রোফাইল্যাকটিক ডোজে আমরা দিয়ে থাকি, প্রোফাইল্যাক্সিস, থ্রম্বোপ্রোফাইল্যাক্সিস। তো সেই কেসেসগুলোতে কিন্তু আপনাকে একবার ডক্টর কনসাল্ট করতে হবে, কারণ এখান থেকে বসে আমি বলতে পারবো না আপনি কি ওষুধ খান বা ওই ওষুধের জন্য আপনার কি কি সমস্যা বা কি কি ব্লাডের ডিরেঞ্জমেন্ট হয়েছে। আর যদি এই সব কিছু না খেয়ে থাকেন, খালি অ্যাসমাটাকে যদি আমরা ধরি, ব্রঙ্কিয়াল অ্যাসমা স্পেসিফিক্যালি, ব্রঙ্কিয়াল অ্যাসমাকে যদি ধরি, যেটা পাফ নেন যারা, কোনো যেগুলো পাফস 2 বার বা 3 বার যতবারই পাফ নেন বা নেবুলাইজেশন নিতে হয়, তারা কিন্তু অবশ্যই ভ্যাকসিনেশন নিতে পারে। একদম। কিন্তু আপনার বিষয়টা না একটু মানে এটা জানার ব্যাপার, দেখার ব্যাপার রয়েছে, এখান থেকে এরকম ডিরেক্ট তো বলা যায় না। তবু আপনি স্ট্রেন বসেনি, বাট আর কি কি সিচুয়েশন রয়েছে সেটাও জানাটা দরকার রয়েছে। আমার মনে হয় পরামর্শ নিয়ে নেওয়া ভালো চিকিৎসকের একটা। হ্যালো হ্যালো, কেউ আছেন আমাদের সাথে? হ্যালো, হ্যাঁ, নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি নিউমারাপুর থেকে তাপস চক্রবর্তী বলছি। হ্যাঁ বলুন, কি প্রশ্ন আছে? বলছি ম্যাডাম, আমার ওই 94-এ নেফ্রাইটিস হয়েছিল, তো সেই ক্ষেত্রে কি আমি এখন কোনো ভ্যাকসিন নিলে কি অসুবিধা হবে? কি হয়েছিল? 94-এ নেফ্রাইটিস। নেফ্রাইটিস হয়েছিল, মানে কিডনিতে অসুবিধা তো? নেফ্রাইটিস, তো নেফ্রাইটিসের জন্য কোনো লং টার্ম কোনো ওষুধ দেওয়া হয়েছে? সেটা দেওয়া হয়েছিল। মানে এখন কি আপনি কোনো ওষুধ খান? এখন প্রেশারের ওষুধ খাই। খালি প্রেশারের ওষুধ? প্রেশার আর ইউরিক অ্যাসিডের ওষুধ খান। আর কোনো নেফ্রাইটিসের জন্য কোনো ইমিউনোমোডুলেটর বা ইমিউন সাপ্রেসেন্ট কিছু দেওয়া হয়নি তো? এখন খাচ্ছেন না? হ্যাঁ, আপনি ঠিক আছে, আপনি নিতে পারেন ভ্যাকসিন। হ্যাঁ, আপনি নিতে পারেন ভ্যাকসিন, কোনো অসুবিধা কিছু নেই। প্রেশার, সুগার যাদের আছে বা যাদের ডিসলিপিডেমিয়া আছে, যারা কোলেস্টেরলের ওষুধ খান, এনারা অবশ্যই নিতে পারেন ভ্যাকসিনেশন। এবং এইসব কেসেসে আমরা কোনো ড্রাগ স্টপ করা বা আজকে ডোজটা অফ করে আমি ভ্যাকসিন নিলাম, আবার 2 দিন পর থেকে আমরা শুরু করলাম, এগুলো কোনো রেকমেন্ডেশন নেই, একদম করবেন না। আপনারা কন্টিনিউ করবেন, যেমন প্রেশারের ওষুধ খাচ্ছেন খাবেন, সুগারের ওষুধ যেমন খাচ্ছেন খাবেন, কোলেস্টেরলের ওষুধ যেমন খাচ্ছেন খাবেন, তার সাথে আপনি ভ্যাকসিনও নেবেন, এটার সাথে কোনো সম্পর্ক নেই। আচ্ছা, একটা কথা বলি ডক্টর সানিল, বারবার করে যেমন আপনারা বলছেন যে এইটা কিন্তু লাইভ নয়, মানে ভ্যাকসিনের ক্ষেত্রে আমরা এইটা একটা কি পজিটিভ দিক হতে পারে? কারণ প্রত্যেককে ভ্যাকসিনেটেড করার কথা বলা হচ্ছে, দ্যাটস ওয়াই। ইনঅ্যাক্টিভেটেড ভাইরাস। হ্যাঁ, আচ্ছা, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে প্রশ্নটা করছিলাম যে ডায়েটের ক্ষেত্রে, মানে খাওয়া দাওয়ার ক্ষেত্রে আরও কিছু কি অ্যাড অন হচ্ছে এই অতিমারির মধ্যে প্রেগনেন্ট মহিলার ক্ষেত্রে? যারা অলরেডি ডায়াবেটিক পেশেন্ট, তাদের একটা আলাদা ডায়েট তো রয়েছে। আমাদের যেটা নর্মাল আমরা যে ঘরের খাবারটা খাই, দ্যাট ইজ মোর অর লেস সাফিসিয়েন্ট। কিন্তু যেটা ইম্পর্টেন্ট হচ্ছে, প্রেগনেন্সিতে কয়েকটা ভিটামিনস বা কয়েকটা একটা ডিমান্ড, ইনক্রিজ ডিমান্ড হয়, যেটা মেন হচ্ছে আয়রন ডিমান্ড। আয়রন ডিমান্ডটা আমাদের যে নর্মাল ডায়েট, ভাত চাল যেটা আমরা খাই, ভাত বা ডাল খাই, সেগুলো দিয়ে আসে না। তো সেইখানে আমাকে আলাদা সাপ্লিমেন্টেশন লাগে। আমাদের ইন্ডিয়ান ওমেন স্পেশালি, বাইরের দেশে অত দেওয়াও হয় না আয়রন সাপ্লিমেন্ট, কিন্তু ইন্ডিয়ানরা টিপিক্যালি দেয়ার মানে ওদের নিজস্ব আয়রন যে মেটাবলিজম বলুন বা আয়রনের যে ইয়েটা হয়, মানে আয়রন স্টোরেজটা খুব কম থাকে। তো সেই কেসেসগুলোতে আমরা ইন্ডিয়ান ওমেনদের অবশ্যই একটা 100 মিলিগ্রাম বা 200 মিলিগ্রামের একটা আয়রন দিয়ে দিই, ওই 16 উইকস বা 17 উইকস অনওয়ার্ডস থেকে। আর আরেকটা জিনিস হচ্ছে যেটা আমরা ভিটামিন D3, তো ভিটামিন D3 যেটা আমাদের মানে ইন্ডিয়ান ওমেনরা স্পেসিফিক্যালি, সাউথ ইস্ট এশিয়ান বা আমাদের এই ইন্ডিয়ান ওমেনদের এটা টিপিক্যালি কম থাকে আমাদের ভিটামিন D3 ব্লাডে। তো এই দুটো জিনিস কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এবং এই দুটো জিনিস আমাদের প্রেগনেন্সিতে একটা সাপ্লিমেন্টেশন কোর্স বা একটা সাপ্লিমেন্ট নিয়ে নেওয়াই ভালো। আর অন্যান্য যেগুলো হয়, যেগুলো আমাদের হেলদি ডায়েটের মাধ্যমে, যেমন ভিটামিন সি আপনাকে ওষুধই খেতে হবে বা ট্যাবলেটই খেতে হবে, এটার কিছু ব্যাপার নেই। আপনি যদি ভালো সিট্রিক ফ্রুটস যেমন লেবু বা যে কোনো আমলা, এই জিনিসগুলো খান বা নিজের ডায়েটের মধ্যে ইনক্লুড করে দেন, তাহলে কিন্তু অন্যান্য যে ভিটামিনসগুলো
যে ভিটামিনসগুলো আমরা কথা বলি জেনারেলি, সেগুলো কিন্তু না খেলেও চলবে, আমাদের ডায়েটের মাধ্যমেই হয়ে যায়। এবং খুব মানে আ লট অফ হাইড্রেশন ইজ রিকোয়ার্ড, মানে খুব করে জল খেতে হবে। যে কোনো জিনিস আমাদের যত হাইড্রেশন থাকবে, যত বডিতে ওয়াটার থাকবে, তত আমাদের এই ইমিউনিটি বা এই আমাদের লাংসের ক্লিয়ারেন্স, মানে মিউকাস লেভেল বা আমরা যে স্টিম নিই, স্টিমটা কিছুই নেই আমাদের লাংয়ের হাইড্রেশন বাড়ানোর জন্য। তো সিস্টেমে যদি আমাদের জল বেশি থাকে বা ব্লাডে যদি জল বেশি থাকে, মানে অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ জল, বেশি নয় অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ জল থাকে, তাহলে জিনিসটা অবশ্যই হেল্পফুল ইন ডেভেলপিং অ্যান ইমিউন সিস্টেম। এটা নন স্পেসিফিক ইমিউন সিস্টেম যাকে বলি আমরা, ইনেট ইমিউনিটি, সেগুলো অবশ্যই এটা ডেভেলপ করে। আর থার্ডলি হচ্ছে একটা হেলদি লাইফস্টাইল অ্যান্ড সাম অ্যামাউন্ট অফ এক্সারসাইজ। একটা প্রেগনেন্সি হলেই যে আপনি ঘরে বসে পড়লেন, শুয়ে পড়লেন, রেস্ট নিলেন, নট রিকোয়ার্ড। একটা মডারেট অ্যামাউন্ট অফ এক্সারসাইজ, মিনিমাম হাফ অ্যান আওয়ার বা 40 মিনিটস অফ ব্রিস্ক ওয়াকিং, যতখানি আপনার সহ্য হচ্ছে, এমনি নয় যে বেশি বেশি করব। যদি হাই রিস্ক প্রেগনেন্সি না থাকে, যদি আপনার মোটামুটি হেলদি প্রেগনেন্সি থাকে, তো আপনি অবশ্যই এই জিনিসগুলো ইনকর্পোরেট করে নিতে পারেন ইন ইয়োর লাইফস্টাইল। এই আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে, এখন তো আমরা বাইরে বেরোতে পারছি না, ঘরের মধ্যেই থাকছি, তো ওই যে একটা সোশ্যাল ওয়েলবিং যেটাকে বলছে, ফ্যামিলির সাথে কথা বলা থ্রু সোশ্যাল মিডিয়া বা থ্রু আমাদের বিভিন্ন মাধ্যমে এই কথা বলা, এইগুলো যেন আমরা কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ডিপ্রেশনকে প্লেস দিলে হবে না। একটু আগে সেটা খুব দরকার। আমি আবার আসছি। হ্যালো, নমস্কার, আমি শ্যামলবাবু বলছি গোটা থেকে। হ্যাঁ নমস্কার। আমার বয়স 72। বলুন। আমি পালমোনারি এম্বোলিজমের পেশেন্ট এবং ডিভিটি, ডিপ ভেন থ্রম্বোসিসের পেশেন্ট, দীর্ঘ 21 বছর। আমি কি ভ্যাকসিন দিতে পারবো? ডিভিটি হলে আপনার নিশ্চয়ই প্রোফাইল্যাক্সিস বা থেরাপিউটিক ডোজে ইয়ে চলে, হেপারিন চলে বা লো মলিকুলার ওয়েট হেপারিন চলে। হ্যাঁ, এই কেস ওয়ারফেরিন খান। হ্যাঁ বলুন। বলুন। এইসব ওষুধ, হ্যাঁ এই ওয়ারফেরিন খাই, আর দীর্ঘ 21 বছর ধরে আরো বিভিন্ন সব ওষুধ খাই। আপনাকে এই কেসে, হ্যাঁ বলুন। আচ্ছা অ্যালনাক্টেন খাই, হ্যাঁ, তারপরে আপনার এই খাই, সেবুটাস খাই, হ্যাঁ, ল্যাসিক্স খাই, ল্যানোক্সিন খাই, হ্যাঁ। আচ্ছা, বহু ওষুধ 21 বছর ধরে উনি এটা এই ধরনের ওষুধগুলো খাচ্ছেন। এবার আপনি শুনুন উনি কি বলছেন। ওয়ারফেরিন বা যে কোনো ব্লাড থিনার খেলে আপনাকে অবশ্যই পরামর্শ নিতে হবে আপনার ডক্টরের কাছে, ঠিক আছে? কারণ ওই তো ফোটানো হয় বা একটা রিয়াকশন হতে পারে এইসব কেসেসে, আর এইসব কেসেসে খুব সম্ভবত হয়তো ওনারা 1-2 দিন স্টপ করতেও বলতে পারে। তো আপনি অবশ্যই এই জিনিসটা, এতগুলো ওষুধ যখন খান, এবং এই ওষুধগুলো টিপিক্যালি আমাদের ব্লাড কোয়াগুলেশন সিস্টেমকে অল্টার করে। আপনার ব্লাড অলরেডি ওই কোয়াগুলেশন করার ক্ষমতাটা কম আছে এখন, মানে যেহেতু আপনি ওয়ারফেরিনের মাধ্যমে আছেন, এখন অনেক দিন ধরে ওয়ারফেরিন খাচ্ছেন বা অন্যান্য ওষুধগুলো খাচ্ছেন, তো আপনি অবশ্যই এটা ডক্টরকে কনসাল্ট করে তারপরেই আপনি ভ্যাকসিনেশনের জন্য এনরোল করবেন, তার আগে করবেন না। আগে এনরোল করার আগে আপনি কনসাল্ট করবেন, এমনি নয় যে এনরোল করার পরে কালকে যাওয়ার ডেট পড়েছে আজকে আপনি কনসাল্ট করলেন, তা নয়। এটা হতে পারে হয়তো 1-2 দিন আগে আপনার হয়তো ডক্টর বললো যে এতদিন থেকে আপনাকে বন্ধ রাখতে হবে, চেঞ্জেস অফ মেডিসিনস মাইট বি রিকোয়ার্ড। তো আপনার এই গাইডলাইন্সগুলো এভরি ডে না এভরি উইক বদলাচ্ছে, তো এই জিনিসটা আপনাকে তখন মানে সেই সময় আপনাকে নিজের ডক্টরের সাথে ফার্স্টে কনসাল্ট করতে হবে এবং তারপরে আপনি এনরোল করবেন ফর দ্য ভ্যাকসিনেশন। একদমই তাই। ডক্টর সোনাল, একটা কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে যে এই যে এখন যেমন আমাদের তো এখন মানে আমাদের লাইফস্টাইলের মধ্যে মাস্ক এখন একদম ম্যান্ডেটারি, যদিও আজকে আমি মাস্ক পরিনি কারণ আপনি আমার অনেকটা ডিস্টেন্সে রয়েছে, বাট আপনি পরে আছেন। এবং একদম এই মাস্কের জায়গাটাই আমি বলি, সেটা প্রেগনেন্ট যারা, তাদের ক্ষেত্রে তারা যদিও বাড়িতে থাকছেন, অনেক সময় আমরা এরকমও দেখছি যখন সিভিয়ারিটি দেখে অনেক সময় বলা হচ্ছে প্রয়োজনে বাড়ির মধ্যে যদি 2-4 জন বেশি লোক চলে আসে মাস্ক আপনারা পরুন, এমনও কিছু প্রোটেকশনের ক্ষেত্রে আমাদের সরকারি গাইডলাইন্সও আসছে মাঝে মধ্যে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ইনাদের ক্ষেত্রে তো এমনিতে একটা ব্রিদিং প্রবলেমের ব্যাপার থাকে, তো তারা কি করবে এই প্রেগনেন্ট মানুষরা? 3-ply মাস্ক মানে যেটা আমরা সার্জিক্যাল মাস্ক বলি, সার্জিক্যাল মাস্ক পরলে কিন্তু অত অসুবিধা হওয়া উচিত নয়। প্রেগনেন্ট মহিলাদের কেসেও আমি এই কথাটা বলছি। N95 অবশ্যই প্রবলেম হয়, N95 একটা সমস্যা থাকে, কিন্তু সার্জিক্যাল মাস্ক কিন্তু কোয়াইট কমফোর্টেবল। সার্জিক্যাল মাস্ক নিয়ে মানে ওনাদের এই সমস্যাটা হওয়া উচিত না, এবং যেটা হয় সেটা মোস্টলি সাইকোলজিক্যাল। এটা সামনে কিছু আছে,
আই এম নট ইউজ টু দিস মাস্ক, তার জন্য একটা প্যালপিটেশন বা একটা ব্রিথলেসনেস আসে। এটা কিন্তু অনেকখানি সাইকোলজিক্যাল ফ্যাক্টরও কাজ করে। তো এই জিনিসটা আমাদেরকে বা প্রেগনেন্সিতে এদের এডুকেট করতে হবে যে আপনি মাস্ক পরে আগে বসুন, চুপ করে বসে থাকো, থেকে দেখুন যে ঠিক আছেন কিনা, ওয়েদার ইউ ক্যান ম্যানেজ অর নট, মেনটেন ইয়োর ব্রিদিং প্যাটার্ন, মেনটেন ইয়োর ওই প্যালপিটেশন, এইগুলো হচ্ছে কিনা। এবার যদি মোটামুটি ঠিকঠাক হয় তখন একটু ওয়াকিং বা একটু ওয়াকিং প্র্যাকটিস করুন। কিন্তু হ্যাঁ, যদি উনি ব্রিস্ক ওয়াক করে বা কোনো সিঁড়ি থেকে হাঁটা মানে ওঠানামা করে, তাহলে কিন্তু মাস্ক পরে একটা সুস্থ মানুষেরও খুব অসুবিধা হয়। তো সেই কেসে আপনাকে মাস্কটা সরাতেই হবে, কিছু করার থাকে না সেই সময়, কারণ সেই সময় আমরা অক্সিজেন রিকোয়ারমেন্ট বেশি থাকে। তো একটা মাস্কে অবশ্যই অক্সিজেন রিকোয়ারমেন্ট কমিয়ে দেয়, মানে অক্সিজেন ইনহেলেশনটা কমিয়ে দেয়। কিন্তু প্রেগনেন্সি কেসেসে যদি আপনি বসে বসে বা একটা রেস্টিং স্টেটে বলেন, তাহলে কিন্তু মাস্কটা খুব একটা প্রবলেম করা উচিত না, এক্সেপ্ট সাইকোলজিক্যাল। তো সাইকোলজি ফ্যাক্টরটা আমাদের নিজেকেই ফাইট করতে হবে, না হলে কোনো অসুবিধা থাকার কথা নয়। কিন্তু যেটা সার্জিক্যাল মাস্কের ব্যাপার বলছি, কটন মাস্কটা নট রেকমেন্ডেড, কটন মাস্ক পরা আর না পরা একই ব্যাপার। কিন্তু সার্জিক্যাল মাস্কের কেসে আই উড রেকমেন্ড কি কোনো অসুবিধা থাকার কথা নয় কিন্তু সার্জিক্যাল মাস্কে। এই যে একটা কথা বললেন যে কিছু কিছু ক্ষেত্রে যখনই ব্রিদিং সমস্যা হচ্ছে, মাস্ক হালকা মানে করে একটু আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের জায়গাটা সঠিক করে নেওয়া, কারণ ইন ফিউচার এই যে আমাদের মাস্ক পরিধান পরে থাকা, আমাদের লাইফস্টাইলের মধ্যে চলে আসা, আমাদের ফুসফুস কতটা দুর্বল হতে পারে, কারণ আমরা পুরোটা অ্যাবস্ট্রাক্ট করে রেখেছি। পুরোটা না হয় একটা সাইকোলজিক্যাল এফেক্ট তো ডেফিনেটলি আমাদের হচ্ছে। অনেকেই বলে না না মাস্ক পরে থাকতেই পারছি না। আমরা এখনও রাস্তায় অসচেতন মানুষ বহু দেখছি যারা বিনা মাস্কে 2020 টু 2021 একইভাবে চলে আসছেন এবং ডেফিনেটলি তারা আক্রান্ত হচ্ছেন। সেই জায়গায় আমাদের ফুসফুসটাকেও তো স্ট্রং রাখার প্রয়োজনীয়তা রয়েছে। মাস্ক পরে লাংস উইক হয়, দ্যাট ইজ আ মিসকনসেপশন। আমরা তো সারাদিন মাস্ক পরে থাকছি না, আমরা যখন বাইরে যাচ্ছি তখন মাস্ক পরছি। হ্যাঁ, ঘরের মধ্যে মাস্কের গাইডলাইনটা খুব ডুবিয়াস, হ্যাঁ কদিন ছিল, কিন্তু এটা খুব একটা প্র্যাকটিক্যাল নয় যে সারাদিন আমরা মাস্ক পরে থাকছি। কিন্তু বাইরে যদি যাই, কোনো একটা রুমে ঢুকছি, এটা তো এখন এরোজল বন্ড হয়ে গেছে। আগে যেমন ড্রপলেট ছিল, এখন জিনিসটা হচ্ছে একটা ঘরের মধ্যে যদি বাতাসে থাকছে, ওটা সাসপেন্ডেড থাকছে। তো ঘরে হয়তো কেউ নেই, 2 ঘন্টা আগে হয়তো কেউ হেঁচে গেছে এখানে, আর আপনি ঢুকছেন আফটার সে 2 to 3 আওয়ার্স, সেই ঘরে কেউ নেই। যদি আপনি মাস্ক না পরেন, তাহলে কিন্তু দের ইজ আ চান্স, ফেয়ার অ্যামাউন্ট অফ চান্স কি আপনার মানে করোনা ইনফেকশনটা হলো। তো সেই কেসেসে আমরা বাইরে পড়লে, বাইরে যেখানেই ক্রাউডেড প্লেস হোক, নন ক্রাউডেড প্লেস হোক, আমরা মাস্কটা বলছি, মিনিমাম একটা সার্জিক্যাল মাস্ক। হ্যাঁ, এবার কথা হচ্ছে ঘরে কি করব, মানে এই লাং জিনিসটাকে আমরা কি করে সুস্থ করব বা কি করে আমরা এটাকে আরও মানে ইমিউনিটি, মানে এই জিনিসটার ক্যাপাসিটি কি করে বাড়াবো। তো দের আর সার্টেন কাইন্ডস অফ এক্সারসাইজেস যেটা আমাদের এখন খুব ওয়ার্ল্ড ওয়াইড রেকগনাইজড হয়ে গেছে। প্রোন হয়ে থাকা বা এই ডিপ ব্রিদিং এক্সারসাইজেস, প্রাণায়াম যেটা আমরা বলে থাকি। প্রাণায়াম, প্রোন হয়ে থাকা মানে হচ্ছে উবুর হয়ে শোয়া। উবুর হয়ে শুলে যেটা হয় হচ্ছে, যেদিকে আমাদের নর্মাল লাংস হচ্ছে নাথিং বাট মেনি বেলুনস, ছোট ছোট বড় বড় যাই হোক, এটা বেলুনস রিলেটেড, বেলুনস অ্যান্ড কানেক্টেড উইথ আ পাইপ। তো যেগুলো একদম লাস্টের দিকে বেলুনসগুলো থাকে, যে সেগুলো জেনারেলি আমরা যে নিঃশ্বাস নিই সেগুলো ফোলে না, সেগুলো দরকার হয় না। তো সেগুলো না ফুলে ফুলে কি হয়, সেগুলো অ্যাট্রফিক টাইপের হয়ে যায়। তো দে ডোন্ট রিমেম্বার, যখন দরকার পড়ে তখন দে ডোন্ট রিমেম্বার টু এক্সপ্যান্ড অ্যান্ড ইউজ দ্য অক্সিজেন। তো সেটা যদি আমরা এটা ডিপ ইনহেলেশন যখন করি, খুব অনেকক্ষণ ধরে মানে অনেক ডিপ ব্রিথ করে একটু ধরে রাখলাম, তারপরে ছাড়লাম, তো এই জিনিসটা যদি আমরা করি, তো সেই সব ফুসফুসের ওই কর্নার্সগুলো যেগুলো জেনারেলি আমরা ইউজ করি না, সেগুলোকে যদি ইউটিলাইজ করি ইন ডেইলি বেসিস, তাহলে ওদের মেমোরিতে থাকছে যে হ্যাঁ আমি কি করে, আমি কাজটা করব কি করে। তো এরপরে যখন যদি বাই চান্স কারোর কোভিড হয় বা বাই চান্স যদি কারোর এই ইনফেকশন হয় এবং অন্যান্য লাংসের একটা জায়গা যদি ক্ষয় হয়, তাহলে এফেক্টেড হয়, তাহলে সেই লাংস যেগুলো আমরা ডিপ ব্রিদিং এক্সারসাইজের মাধ্যমে এক্সপ্যান্ড করি রাখি বা যেগুলো আমরা ইউজ করে থাকি, সেগুলো অবশ্যই হেল্প করে টু মেনটেন ইউর অক্সিজেনেশন লেভেল ওই সময়। একদম। এই প্রশ্নটাও আমি মানে প্রেগনেন্ট মায়েদের ক্ষেত্রেও জিজ্ঞাসা করব, কারণ যেহেতু ব্রিদিং প্রবলেম তাদের নর্মালি হয়ে থাকে, কিন্তু আমরা তো উপর হতে পারবো না, মানে এনাদের ক্ষেত্রে আমি আসবো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি বলছি, আমি নাগপুর থেকে বলছি। কে বলছেন? আমি মনামি ব্যানার্জি বলছি। আচ্ছা বলুন।
আমার হাজবেন্ডের ডায়াবেটিক পেশেন্ট এবং একবার অলরেডি Hello? ওনার হার্ট অ্যাটাক হয়ে গেছে, Hello? তো ট্রেন বসেছে। হ্যাঁ, আরেকবার কাইন্ডলি বলবেন, আমরা জাস্ট শুনতে পাইনি, আরেকবার একটু বলবেন। আমি বলছি আমার হাজবেন্ড হচ্ছে ডায়াবেটিক পেশেন্ট এবং একবার ওনার 2011-তে হার্ট অ্যাটাক হয়েছিল, তো অলরেডি ওনার ট্রেন বসানো আছে, কিন্তু বাড়িতে করোনা পেশেন্ট ছিলাম আমি। আমার সিমটম সেরকম ছিল না, কিন্তু তাও আমার মাইল্ড হলেও ফোর্স আমার এসেছিল। কিন্তু আমি এটাই ক্লিয়ার করতে চাইছি যে ব্ল্যাক ফাঙ্গাসটা কি যাদের করোনা হচ্ছে তাদেরই হয়, নাকি সব ডায়াবেটিক পেশেন্টের জন্য এটা হতে পারে, মানে করোনা না হলেও? ওকে, আপনি শুনতে থাকুন, থ্যাংক ইউ। ব্ল্যাক ফাঙ্গাস যে কারোর হতে পারে, হ্যাঁ, বডি ইমিউনিটি কমে গেলেই হতে পারে। এবার যদি আনকন্ট্রোল ডায়াবেটিস হয় তাহলে ওনাদের চান্সেস আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ব্ল্যাক ফাঙ্গাসের একটা সোর্স লাগে। যদি একটা মানুষের যদি খুব স্টেরয়েড পেয়ে বা বডি ইমিউনিটি যদি একদম মানে ইমিউনলেস থাকে, তাহলেই কিন্তু এই অপরচুনিস্টিক ইনফেকশনটা আমাদের মধ্যে আসতে পারে। নট নেসেসারিলি যে আপনার হাজব্যান্ড খালি ডায়াবেটিক বলে ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিস হওয়ার চান্সেস আছে, কিন্তু হবে এটার কোনো ইয়ে নেই, এটা কোনো শিওরিটি কিছু নেই, এবং এটা নিয়ে অত ভয় পাওয়ারও কিছু নেই। ইটস ফেয়ারলি আনকমন। এখন এই একটা দুটো কেসকে আমরা এত ইয়ে করছি বলে, আমরা আনছি বলে, হাইলাইট করছি বলে আমরা এটাতে একটা কনসিয়াসনেস মানে একটা অ্যাওয়ারনেস আসছে, নো ডাউট, কিন্তু ইট ইজ স্টিল ইটস নট ভেরি কমন। এমনি নয় যে সবার হচ্ছে, যারা স্টেরয়েড পাচ্ছে তাদের হচ্ছে, বা যারা ডায়াবেটিক তাদেরই হচ্ছে, তা নয়। কিন্তু হ্যাঁ, ডায়াবেটিসটাকে কন্ট্রোল করতে হবে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আর মিউকোমাইকোসিসের ক্ষেত্রে বারবার করে চিকিৎসকরা, যেমন ডক্টর সান্যাল বলছেন, প্রত্যেক চিকিৎসকই বলছেন যে এটা কিন্তু কিউরেবল। এই নয় যে একেবারে মানে ট্রিটমেন্টের বাইরে বেরিয়ে যাচ্ছেন, তা নয়, শুধুমাত্র যা বলছেন চিকিৎসক সেগুলো ফলো করুন আর মনে জোর রাখুন, তাহলেই কিন্তু হবে। আর যেটা আমি বলছিলাম ডক্টর সান্যাল, যে প্রেগনেন্ট যারা রয়েছে, যাদের প্রেগনেন্সি রয়েছে, তাদের ক্ষেত্রে তো আমাদের লাংসের সিচুয়েশনটাকে স্ট্রং রাখাটা অত্যন্ত জরুরি, কারণ এইখানে আমরা দেখছি লাং এফেক্টেড বেশি হচ্ছে এই প্যান্ডেমিক সিচুয়েশনে করোনার জন্য। তাদের জন্য কি গাইডলাইন্স থাকছে? ডিপ ব্রিদিং এক্সারসাইজেস সবাই করতে পারে, ইয়েরাও করতে, প্রেগনেন্ট ওমেনরাও করতে পারে। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে মডারেট এক্সারসাইজ, ফিজিক্যাল এক্সারসাইজটা খুব ইম্পর্ট্যান্ট। সিম্পল ব্রিস্ক ওয়াকিং বা হালকা যোগা, মেডিটেশন, এগুলো খুব ইম্পর্ট্যান্ট। একটা প্রেগনেন্সি মোটামুটি 30 to 36 উইকস অবধি হাঁটা চলা এবং ওই হালকা মডারেট এক্সারসাইজ, নট ইভেন মাইল্ড, মডারেট এক্সারসাইজ একটা মানে আনইভেন্টফুল প্রেগনেন্সিতে করাই যায়, সেগুলো নিয়ে কোনো প্রবলেম হয় না জেনারেলি। আর ডিপ ব্রিদিং এক্সারসাইজ তো ডেলিভারি অবধি বা ডেলিভারির পরেও করা যায়, মানে আপনি থাকলে, আপনার জ্ঞান থাকলে ইউ ক্যান ডু ডিপ ব্রিদিং এক্সারসাইজেস। তো এই দুটো আমাদের খুব ভালো করে জানতে হবে। বাইরের খাবার থেকে অ্যাভয়েড করে থাকতে হবে, কারণ ওই জাঙ্ক ফুডস বা এগুলো, তেলে ভাজাগুলো অবভিয়াসলি আমাদের এখানে ওই ফ্রি র্যাডিক্যালস বা ইমিউনিটি একটু কমানোর চেষ্টা করে, দিস আর নট হেলদি। আর তার সাথে খুব করে হাইড্রেশন, এই তিনটে জিনিস হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট, আমাদের লাং ইমিউনিটির জন্য খুব ইম্পর্ট্যান্ট। হাইড্রেশন, ডিপ ব্রিদিং এক্সারসাইজ অ্যান্ড হেলদি ডায়েট। আরেকটি কথা বলি, সেটা হচ্ছে এই যে আমরা একটু আগে আপনি বললেন যে ইনহেল করা, এখন তো এই সিচুয়েশনটা হচ্ছে সকলে ইনহেল করছে, তো প্রেগনেন্সি যাদের রয়েছে তারা কি সেটা করতে পারেন না? তারা ওই অপশনটাকে ছেড়ে চলবে? ইনহেল মানে যেটা নিঃশ্বাস নেওয়া, যেটাকে ডিপ ব্রিদিং এক্সারসাইজ, না, নট ডিপ ব্রিদিং, আমি ভুল বললাম। এটা হচ্ছে ওই মানে যেটা গরম জলে, যেটা স্টিম নেওয়া। অফকোর্স স্টিম নেওয়া খুব ভালো জিনিস। হ্যাঁ, স্টিম নেওয়া প্রেগনেন্ট, নন প্রেগনেন্ট সবাই নিতে পারে। এবং স্টিম নেওয়াটা মানে স্টিম নিলে যেটা হয়, যেটা আমরা হাইড্রেশন বলি, আমরা জল খেয়ে হাইড্রেট করি, এবং স্টিমটা কিছুই না, ওই ভেপারগুলো গিয়ে আমাদের লাংসে গিয়ে জিনিসটা আস্তে আস্তে ময়েশ্চারাইজড হয়ে, মানে আমাদের লাংগুলো ময়েশ্চারাইজড হয় এই স্টিম নিলে, আর কিছুই না। স্টিম একদম অবশ্যই নিতে পারে, সবাই নিতে পারে, প্রেগনেন্ট, নন প্রেগনেন্ট, এভরিবডি ক্যান টেক। এবং এখন যেহেতু আমাদের একটা কড়া বিধি চলছে, নট মানে স্ট্রিক্ট লকডাউন, বাট কড়া বিধি চলছে, একটা টাইম ডিউরেশনের মধ্যে আমাদের কিন্তু অনেক কিছু মানতে হচ্ছে সরকারি নির্দেশ অনুসারে। ডেফিনেটলি আমরা সুস্থ থাকার জন্যই করছি অনেকেই, তবে আস্তে আস্তে আবার নর্মাল হবে। এবং আপনাদের কাছে পেশেন্টরা আসেন বা আসবেন আগামী দিনে, এবার তারা যখন চেম্বার থেকে বাড়ি ফিরছেন, তাদের জন্য কি আবার তারা স্নান করে সে করে, মানে নর্মালি যেমন আমরা দেখে থাকি, তাদের ক্ষেত্রেও কি সমানভাবে প্রযোজ্য এই সিস্টেমস?
যা করে আসছি আমরা বাইরে থেকে গিয়ে? বাইরে থেকে গিয়ে পুরো স্নান করা জিনিসটা আমি বলবো মানে নট ফিজিবল, অত প্র্যাকটিক্যাল হয় না, যারা স্পেশালি pregnant যদি তাদের এমনি একটা তাদের হ্যাঁ। এক্সজশন হয় নরমালি। কিন্তু মোটামুটি যদি হেড শিল্ড বা একটা N95 না পরে যদি একটা সার্জিক্যাল মাস্ক পরে, যদি ফিজিক্যাল ডিস্টেন্সটা মেনটেন করে, ক্যাপ পরে, এইগুলো যদি মানে ক্যাপ এমন মেটেরিয়ালের ক্যাপ পরবে বা এমন মেটেরিয়ালের মাস্ক পরবে যেটাতে ওয়াটার পারমিয়েবল নয়। হ্যাঁ, ওই জন্য আমরা সার্জিক্যাল মাস্কটাকে বারবার বলি, যেটা কটন মাস্কে কিন্তু ওয়াটার ওপর দিয়ে জল দিলে নিচ থেকে বেরিয়ে যায়, কিন্তু সার্জিক্যাল মাস্কে ওই জিনিসটা হয় না, বা N95 হয় না। N95 পরলে তো খুবই ভালো। আর যদি এটা হেড শিল্ডও নিয়ে নিতে পারে তাহলে মোটামুটি এটা ফেসটাকে যদি আমরা, করোনা বেসিক্যালি সব জায়গা দিয়ে ঢোকে না, নাক মুখ চোখ দিয়ে ঢোকে, ঠিক আছে? তো ওই জিনিসটাকে যদি আমরা শিল্ড করে রাখতে পারি, আর বাড়িতে গিয়ে জামা কাপড়গুলো ছেড়ে স্নান করতে পারলে খুব ভালো। যদি স্নান নাও করতে পারি, অ্যাটলিস্ট হাত মুখগুলো ভালো করে যদি 10 সেকেন্ডস 20 সেকেন্ডস রেখে ভালো করে জলে বা ভালো করে সাবানে যদি ধুতে পারি, ওইটাও কিন্তু সাফিসিয়েন্ট হওয়ার কথা। সেটাতে সেই কেসেও যদি ওই জিনিসটা মেনটেন করাটা ইম্পর্টেন্ট। একদিন গিয়ে আমি স্নান করে ঢুকে পড়লাম সেটা নয়, কিন্তু এটা মেনটেন করতে হবে। বাইরে বেরোলে এই জিনিসটা করতে হবে, সবসময় স্নান করলে আরও মুশকিল। একদমই তাই। সুতরাং বারবারই বলবো, আমি ডক্টর সান্যালের আজকে ডিসকাশনের মধ্যে একটা কথাই নিলাম, সেটা হচ্ছে যে আমাদেরকে সবার আগে সুস্থ হতে হবে সচেতনতার সাথে, আর নিজের দায়িত্ব নিজেকে সবার আগে নিতে হবে যে আমি কি চাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ভ্যাকসিনেশনটা জরুরি, এবং যারা প্রেগনেন্ট ওমেন রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু টেনশন নয়, অ্যাওয়্যার হন, এটাও খুব জরুরি। অনেক ধন্যবাদ জানাবো আবারও চ্যানেলকে আমাদের গাইডলাইন্স দেওয়ার জন্য, এবং ধন্যবাদ আপনাদের জানিয়ে সুস্থ থাকুন, সতর্ক থাকুন। নমস্কার। বিশেষ বিজ্ঞপ্তি, আসল একেজি ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার কিনুন। অসাধু ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন। ডক্টর প্লাস, 65/2 MB রোড, কলকাতা 51। ডক্টর প্লাসের স্যানিটাইজার কেনার সময় এই ঠিকানাটি দেখে কিনুন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন।